ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সারা দেশে। এক টগবগে তরুণ নেতার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। হাদীর মৃত্যুর এই শোক দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ হয়েছে। এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী নাইম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, নিজের প্রিয় মাতৃভূমিতে নিথর দেহে ফিরলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মরদেহ। তার মরদেহটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 2024 সালের ছাত্র জনতার বিপ্লবের অগ্নিশিখা নিভে যাওয়ার আগে নতুন এক দাবানলে জ্বলছে বাংলাদেশ। অভ্যুত্থানের অন্যতম এবং ইনকিলাব মঞ্চের তেজস্বী মুখপাত্র শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে গণবিস্ফোরণ। হাদীর সেই ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যুর বিচার হয়। আমি এই বিচার চাই। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা? আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশেষে দেশে নিয়ে আসা হলো ওসমান হাদীকে, তবে জীবিত নয়, লাল সবুজ পতাকা জোড়ানো তার কফিনে মোড়ানো নিতর দেহটা। আপনারা জানেন কিভাবে তাকে পরিকল্পিতভাবে কিভাবে তাকে প্রকাশ্যে গুলি করে তার যে নিতর দেহটা সেইটাই তাকে যে শেষ করা হয়েছে তা আপনারা ইতিমধ্যে জানেন। রীতিমতো সারা দেশ তুলফার, সারা দেশ বিক্ষোভ মিছিল বিভিন্নভাবে উত্তাল। অবশেষে সেই ন্যায়ের প্রতীক, ভারতীয় আগ্রাসনের সবসময় লড়াকু সৈনিক দেশের ওসমান হাদী বীর, যাকে এক কথায় বলা হয় বীর, সেই ওসমান হাদী অবশেষে দেশে আসলেন। তবে তার নিতর দেহটাই আসলো, সে জীবিত আসেনি। আমাদের ঘরে ঘরে ওসমান হাদী জন্ম হোক, এমন ওসমান হাদী যে দেশকে পাল্টে দিতে দেশের জন্য কাজ করবে। দর্শক, আর বেশি কথা না বলে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সারা দেশে। এক টগবগে তরুণ নেতার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। হাদীর মৃত্যুর এই শোক দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজধানীতে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে, ঠিক তখনই হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় পুরানো পল্টনে দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত হন তিনি। সংকটাপন্ন অবস্থায় ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাদীর মৃত্যুর খবর শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও গভীর আলোড়ন তুলেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি আল জাজিরা, বিবিসি, ডয়চে ভেলে, রয়টার্স, সিএনএন সহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে হাদীর মৃত্যুর সংবাদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, গত বছর বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর যাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল তিনি মারা গেছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানায়, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও হাদীকে বাঁচানো সম্ভব হয়নি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাদীর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা। ডয়চে ভেলে আরও জানায়, হাদী ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবেও পরিচিত ছিলেন।
এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা যায়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও একই তথ্য তুলে ধরে। এছাড়া সিএনএন, আল আরাবিয়া, দ্য সান মালয়েশিয়া, পাকিস্তানের দ্য ডন, জিও নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতের দ্য টেলিগ্রাফ, এনটিটিভি সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম হাদির মৃত্যুর খবর প্রচার করেছে। ঘটনার সূত্রপাত জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে, তবে গুলির একটি অংশ তার ব্রেনে থেকে যায়। পরে পরিবার সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ। এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী নাইম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, নিজের প্রিয় মাতৃভূমিতে নিথর দেহে ফিরলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আজ বেলা 5:50 তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপরে তার মরদেহটি সেখান থেকে নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে। এখানে আজ সারা রাত হাদির মরদেহ রাখা হবে। এরপরে তার মরদেহ এখান থেকে আগামীকাল জোহরের সময় নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউয়ে। সেখানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বেলা 2টায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে রাখার পরে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের যে প্রধান গেট, সেই প্রধান গেটটিও বন্ধ করে দেওয়া হয়েছে, যেন কোনো ধরনের সাধারণ মানুষ এমনকি সাংবাদিকরাও ভিতরে প্রবেশ না করতে পারে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে আগামীকাল বেলা 2টায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে মানিক মে এভিনিউর সংসদ ভবনের একটি মাঠে। এরপরে সেখান থেকে জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের সেন্ট্রাল জামে মসজিদের সামনে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ। তার মরদেহটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফ্লাইটটি 5:49 বিমানবন্দরে অবতরণ করে। এ সময় হাদির কফিন ছুঁয়ে কাঁদতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে। এদিকে হাদির মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দর জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, শরীফ ওসমান হাদির মরদেহ যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2024 সালের ছাত্র জনতার বিপ্লবের অগ্নিশিখা নিভে যাওয়ার আগে নতুন এক দাবানলে জ্বলছে বাংলাদেশ। অভ্যুত্থানের অন্যতম এবং ইনকিলাব মঞ্চের তেজস্বী মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে গণবিস্ফোরণ। সিঙ্গাপুরের হাসপাতালে যখন এই তরুণ নেতার জীবন প্রদীপ নিভে যায়, ঠিক তখনই ঢাকার রাজপথে জ্বলে ওঠে ক্ষোভের লেলিহান শিখা। হাদির মৃত্যুর সংবাদ বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থবির হয়ে যায় রাজধানী ঢাকা। শাহবাগ মোড়ে আছড়ে পড়ে হাজারো শিক্ষার্থীর মিছিল। সেখানে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান ওঠে, তুমি কে আমি কে, হাদি হাদি। মুহূর্তের মধ্যেই সেই শোক রূপান্তরিত হয় চরম সহিংসতায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়।
বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তবে তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হাদির সমর্থকদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে যে এই মৃত্যুর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। এই সন্দেহ থেকেই সারা দেশে ব্যাপক ভারত বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওদিকে আরেক সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন বাংলাদেশের বর্তমান অবস্থাকে বারুদের স্তূপে বাংলাদেশ বলে অভিহিত করেছে। তাদের দাবি, বাংলাদেশে ভারত বিদ্বেষের তীব্রতা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, হাদির মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিল। কমিটির রিপোর্টে বলা হয়েছে, 1971 সালের প্রেক্ষাপট ছিল মানবিক এবং একটি রাষ্ট্র গঠনের লড়াই, কিন্তু বর্তমান সংকট অনেক বেশি গভীর। বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে সম্পূর্ণ বদলে গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে বাংলাদেশে চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ছে, যা ঢাকাকে ক্রমাগত ভারত বিরোধী অবস্থানের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি গত বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশনে হামলার ঘটনাটি ভারতের কূটনৈতিক উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বিক্ষোভের আঁচ থেকে রেহাই পায়নি সংবাদ মাধ্যমও। জি নিউজ তাদের রিপোর্টে জানিয়েছে যে উত্তেজিত জনতা রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন, বিশেষ করে মিডিয়া হাউসে অগ্নিসংযোগ করেছে। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনাটি জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। সুমনা মোস্তফা। হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যুও হয় তবু যেন আমার মৃত্যুর বিচার হয়। আমি এই বিচার চাই। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা? আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমাদের সন্তানদের বাঁচতে দিন। ইনসাফের বাংলাদেশ গায়েব হোক, আমরা আর সহ্য করতে পারি না। প্রশাসনের কাছে, সবার কাছে একটাই মাত্র অনুরোধ, আমাদের বাচ্চাদের বাঁচতে দিন, আমাদের ইনসাফের বাংলাদেশ দিন। কথা বলার শক্তি আমার নাই, আমার চোখ পড়ে আসছে, আমি সহ্য করার শক্তি আমাদের নাই। আমাদের বাচ্চাদের বাঁচতে দিন। প্রশাসন সজাগ হবে কবে? আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে? আমি কথা বলতে পারছি না। আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর ইনসাফের বাংলাদেশ যেন কায়েম হয় সেজন্য দোয়া করবেন। দল বেঁধে হামলে পড়েও আমার বুকে, আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি শুয়ার খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা, কিন্তু দোহাই তোমার মস্তিষ্কটা খেও না, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা। খুনিরা হাদি ভাইয়ের দাস হয়ে গিয়েছে, কারণ তারা গুলিটা করেছিল হাদি ভাইয়ের মাথায়। তারা আজন্ম দাস হয়ে থাকবে, কিন্তু আমরা যারা জীবিত আছি, আল্লাহর কসম করে বলছি, আমরা হাদি ভাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব, লালন করব। যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। আমাদের জীবন যদি চলেও যায়, আমরা সে ভয় আর করব না, কারণ হাদি ভাই, আবরার ফাহাদ এবং 2000 শহীদ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা আর থেমে থাকলে চলবে না। আজকে অনেক মায়েদেরকে এখানে আমি কাঁদতে দেখছি। 32 বছরের হাদি এমন একজন নেতা, তার একটা বক্তব্য আপনারা দেখবেন ইউটিউবে। সে বলছে যে আমার দলের যারা সবগুলাকে আমার সন্তান মনে হয়, বাচ্চার মতো মনে হয়। সুবহানাল্লাহ, একটা বাচ্চা বয়সী ছেলে তার অনুসারীদেরকে বলছে, তার দলের লোকদেরকে বলছে তার বাচ্চা মনে হয়। আমি আরো যদি বলি যে দেখেন, জুলাইয়ের পরেও যারা হচ্ছে পদচ্যুত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তাদের সাথে তিনি বন্ধুত্ব করে রাখতে চেয়েছে। সে আফসোস করেছে, একসাথে হতে চেয়েছে। হ্যাঁ, একবার একটা ঘটনা আপনারা দেখেন, নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে। সে উপরে তাকিয়ে বলছে ফেলেন, আর যতবার ময়লা পানি ফেলেন, কিন্তু আমরা কিন্তু ভোট চাই। আমরা হলে, অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন? আমরা তো তার কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনোদিন বলতে পারি নাই। আমাদের বিনয়ী হাদি, আমার মনে হলো যে আমার নবীর যে সুন্নাত, সে বলেছে যে ওকে ফেলেন, আরও ময়লা ফেলেন, ময়লা পানি কতবার ফেলবেন? আমি আসলে বলে মনে শেষ করতে পারবো না। দেখেন যে আমরা তাকে যে মুসলিম, আমি তাকে কেন বলছি, সে যখন ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে আসার পারমিশনটা দেওয়া হলো না। আমাদের হাদি বলল যে ইন্ডিয়া বলে যে জাকির নায়েককে এখানে ধরে ফেরত পাঠাতে হবে, আর আমাদের শেখ হাসিনা যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামিকে তারা রেখে দেয়, তারা তাকে ফেরত পাঠায় না। ডক্টর জাকির নায়েক, যার নামে কোনো মামলা নাই, তাকে ফেরত পাঠাইতে বলে। এই কথাটা বলার হিম্মত কয়জনের আছে? আমি হাদিকে বলি আমাদের স্বপ্নরা মরে না। আমি বারবার এই কথাগুলোই বলে যাব। তো প্রিয় দর্শককে বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।